যেটি বলছিলাম যে চলতি 2023-24 অর্থ বছরে যেটি সম্ভব বলা হচ্ছে যে এই বছর শেষ হলে বাংলাদেশের জিডিপির আকার গিয়ে দাঁড়াতে পারে 50 লাখ কোটি টাকা এবং সেই হিসেব করলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যে বাজেট সেটির আকার হওয়ার কথা ছিল প্রায় 20% উপরে জিডিপির। কিন্তু যেই নতুন অর্থ বছরের বাজেট ইতিমধ্যে প্রস্তাবিত করা হয়েছে সেটি এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে সেটি 16 থেকে 17%। দর্শক, আর কিছুক্ষণ পরেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি সংসদে বাজেট উত্থাপন করতে যাবেন এবং ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে সেটি অনুমোদন হয়েও গেছে। আমরা বিভিন্ন সময় আমাদের অর্থনীতিবিদ তাহরিমা চৌধুরী আপার সঙ্গে যুক্ত হয়েছি, এখনো আবারও যুক্ত হচ্ছে এবং আপনার সঙ্গে দুজন নতুন অতিথিও রয়েছেন। ধন্যবাদ গালিব। আমাদের সাথে এই পর্যায়ে উপস্থিত আছেন ডক্টর একেএম এনামুল হক, অধ্যাপক অর্থনীতি বিভাগ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং আছেন মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক। আপনাদেরকে স্বাগতম। আমরা সকাল থেকে বাজেটের বিভিন্ন তথ্য উপাত্ত শুনছিলাম, বিভিন্ন দিক দেখছিলাম। এ পর্যায়ে মূলত আমরা আলোচনা করব ব্যাংকিং সমস্যা, রিজার্ভ ক্রাইসিস এবং ওভারঅল ম্যাক্রো ইকোনমি নিয়ে, এবং আপনার কাছে আমরা জানতে চাবো এনার্জি সিকিউরিটি, এনার্জি এফিসিয়েন্সি এবং জ্বালানির ক্ষেত্রে ভর্তুকি, এসব বিষয়। তার আগে আমরা চলে যাচ্ছি গালিবের কাছে। গালিব। জি তাহরিমা, আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব এবং এই নতুন বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। দর্শক, যেরকম শুরুতেই একটা গল্প বলেছিলাম সেই গল্পটা আবারও বলতে চাই। সেটি হচ্ছে যে যেই বাজেট নিয়ে এত কথা বলছি, এই বাজেট শব্দের উৎপত্তিটা মূলত ফরাসি শব্দ বুজেট থেকে, যার অর্থ ব্যাগ কিংবা থলে। 1800 শতকের পর যখন যুক্তরাজ্যে শিল্প বিপ্লবটা ঘটে তখন এই অর্থনীতির আকার যেমন বড় হতে থাকে, বাজেট চলে যায় ব্রিফকেসের মধ্যে। তখন থেকে বিভিন্ন দেশেই এই ব্রিফকেসের প্রচলন আমরা দেখে আসছি। বাংলাদেশের অর্থমন্ত্রীরাও এই কখনো কালো, লাল কিংবা মেরুন রঙের ব্রিফকেস হাতেই প্রবেশ করেন। আমরা হয়তো আবুল হাসান মাহমুদ আলীকে এমনই কোনো এক রঙের ব্রিফকেস হাতে নিশ্চয়ই প্রবেশ করতে দেখব, যদিও এবারে যখন তিনি বাসা থেকে বের হয়েছেন কিংবা সংসদে প্রবেশ করেছেন আমরা তার হাতে এখন পর্যন্ত কোনো ব্রিফকেস দেখিনি। যেটি ভারতের অর্থমন্ত্রী নির্মলা তিনি কিন্তু সেই যে চিরায়ত যেই নিয়মটা ছিল সেটা কিন্তু ভেঙেছেন। আবুল হাসান মাহমুদ আলী যখন সংসদে প্রবেশ করেন আমরা সেই অপেক্ষায় আছি যে তার হাতে কোন রঙের ব্রিফকেস আমরা দেখতে পাই। যেটি বলছিলাম যে স্বাধীনতার পর পর্যন্ত এখন পর্যন্ত বিভিন্ন সময় 13 জন অর্থমন্ত্রী আর এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা 52টি বাজেট উত্থাপন করেছেন। এই স্বাধীনতার পরে যে শুরুর বাজেটটি ছিল সেটি ছিল 786 কোটি টাকার। তখনকার অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করেন এবং তিনি পরপর আরও 2 বার বাজেট উপস্থাপন করেন এবং তিনি তার তৃতীয়বারেই বাজেটের আকার স্পর্শ করেন 1000 কোটি টাকা। এরপরে উল্লেখযোগ্য 12টি বাজেট উত্থাপন করেন এম সাইফুর রহমান। তিনি শুরু করেছিলেন 4000 কোটি টাকায় আর শেষ করেন 69,000 কোটি টাকায়। এরপর একই সংখ্যার বাজেট সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনিও পেশ করেন এবং তিনি শুরু করেছিলেন 4,500 কোটি টাকা থেকে আর শেষ করেন 4.5 লাখ কোটি টাকা। আর গত 5 বছর ধরে আহম মোস্তফা কামাল তিনি টানা 5টি বছর বাজেট উত্থাপন করেন। তিনি শুরু করেছিলেন 5 লাখ কোটি টাকায় আর শেষ করেন 7.5 লাখ কোটি টাকা, যেটি চলতি অর্থ বছরের বাজেট 7,61,000 কোটি টাকা। দর্শক, আমরা এবারে আসছে যেই বাজেট সেটি তো অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি কিছুক্ষণ পরে সংসদে উত্থাপন করবেন। আমরা সার্বিকভাবে যে বাজেটের আকারটা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি হচ্ছে 7,97,000 কোটি টাকা, প্রায় 8 লাখ কোটি টাকার মতো। সেই জায়গায় রাজস্বের যেই লক্ষ্যমাত্রাটা ধরা হয়েছে সেটি ধরা হচ্ছে 5,41,000 কোটি টাকা, আর শুধুমাত্র এনবিআরের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাটা হচ্ছে 4,80,000 কোটি টাকা। আমরা যদি এর বাহিরে এনবিআরের যে বহির্ভূত কর সেটির ধার্য যেটা লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সেটি হচ্ছে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত যে প্রাপ্তি সেটির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 46,000 কোটি টাকা। সামগ্রিকভাবে প্রতিটি বাজেটেই আমরা যে ঘাটতি দেখে থাকি আসছে বাজেটেও সেই ঘাটতির পরিমাণটা রয়েছে এবং সেটা অন্য যে কোনো বারের থেকে এই বারের বাজেটে ঘাটতি যে রেশিওটা সেটা হচ্ছে কমছে, সেটা 2,56,000 কোটি টাকা। এবং এই পুরো ঘাটতির টাকাটাই আসলে মেটাতে হয় কখনো বিদেশি ঋণ কিংবা অভ্যন্তরীণ ঋণ। যে বিদেশি ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে আসছে নতুন বাজেটে যেটি ধরা হবে সেটি হচ্ছে 90,700 কোটি টাকা। অভ্যন্তরীণ যে খাত থেকে ঋণ নেওয়া হবে সেটি হচ্ছে 1,60,000 কোটি টাকা, যেখান থেকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হতে পারে 1,37,500 কোটি টাকা। দর্শক, আমরা তো বাজেটের
আকার কিংবা বাজেটের যেই ঋণ লক্ষ্যমাত্রা সব কিছু নিয়ে কথা বলছিলাম। আমরা যেতে চাই আমাদের তাহরিমা আপার কাছে, যার সঙ্গে নতুন দুজন অতিথি রয়েছেন। আপনাদের আলোচনায় ফিরতে চাই। ধন্যবাদ গালিব। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক, এবং ডক্টর একেএম এনামুল হক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। প্রথমে আসবো জনাব মামুন রশিদের কাছে। আমরা সকাল থেকে বিভিন্নভাবে শুনছিলাম আমাদের বাজেটে যেহেতু এবার একটু সংকোচনমূলক বাজেট, ঘাটতির পরিমাণটি এর আগের বারের থেকে একটু কম ধরা হয়েছে। তো এখানে দুটি চ্যালেঞ্জ আসলে লক্ষণীয়। প্রথমত হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে, যেটা আমরা অনেকেই বলতে শুনেছি অনেকেই, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেই ব্যয়টা আসলে কমাতে হবে। তার সাথে যুক্ত হয়েছে আমাদের রিজার্ভ ক্রাইসিস, অতিরিক্ত আমদানি ব্যয় এবং রপ্তানিমুখিতা যে কমে যাচ্ছে সেটার দিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। এই সার্বিক এই 3-4টি ম্যাক্রো ভ্যারিয়েবলসের উপর ভিত্তি করে আপনি কি মনে করছেন আগামী বছরে প্রথম চ্যালেঞ্জটি আসলে সরকারের কি হতে পারে? ইতিমধ্যে ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে তো আলোচনা হয়েছে, পত্রপত্রিকার শিরোনাম হয়েছে, সরকারের লক্ষ্য, একটি নির্বাচিত সরকারের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি কিংবা বাজার অর্থনীতির যে একটি অত্যাচার বলা হয়, এনি মার্কেট ইকোনমির যে টর্চার, তার থেকে লোয়ার বটম অফ দ্য পিরামিডের লোকগুলোকে আমরা কিভাবে রক্ষা করব। সনাতনী অর্থনীতিতে বলা হয় যে একটা হচ্ছে সামাজিক সুরক্ষা বেষ্টনী, আরেকটু হচ্ছে ন্যাশনাল ক্যাপিটালের সংবর্ধন কিংবা সঞ্চালন কিংবা বর্ধিষ্ণু আকারে কিভাবে আমরা পুঁজির সংবর্ধন করতে পারি। তো সেই ক্ষেত্রে পুঁজির সংবর্ধন করতে গেলে কর একটি বিরাট বিষয়, বিদেশি সহায়তা একটি বিরাট বিষয়, বিদেশি এবং স্থানীয় বিনিয়োগ একটি বিরাট বিষয়। সেগুলা যে আমরা যে অর্থনীতিতে বলি যে বাংলা একটা কথা আছে যে আমি গাই কি আমার সারিন্দা বাজাই কি, সিনক্রোনাইজেশন হয় না। তো আমরা বেশ কিছু বছর যাবতই দেখতে পাচ্ছি যেটা আমাদের ঘোষিত লক্ষ্য থাকে সেইটা আসলে পরিপালন করা ইজি না। সেই ক্ষেত্রে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্ন ব্যাখ্যা দেন, দেশে বিদেশে অর্থনীতিবিদরা কেউ সহজভাবে সুশাসনের দিকে অঙ্গুল হেলন করেন, কেউ জবাবদিহিতার অভাবের দিকে অঙ্গুল হেলন করেন, কেউ সামগ্রিক বাজেটারি অ্যালোকেশন ম্যানেজমেন্টের যে সক্ষমতা সরকারি এবং বেসরকারি অ্যাক্টরদের কাছ থেকে আকাঙ্ক্ষিত সেটার কথা বলেন। কেউ বা ইদানিংকালে বলা হচ্ছে যে আমি যতটুক কর পাওয়ার কথা, রাজস্ব পাওয়ার কথা তার থেকে কম পাচ্ছি, কিংবা রাজস্বের লিকেজ হচ্ছে। এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আয়করের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমি ফিক্সড ডিপোজিট রাখলাম, সেখানে আমার ট্যাক্স ডিডাক্টেড সোর্স টিডিএস নিয়ে নিল 10% কিংবা সঞ্চয়পত্রের উপর থেকে, কিন্তু তারপরে বাকি আমি যেই স্ল্যাবে থাকি না কেন বাকি 15%, 14%, 10% আদায় আর হচ্ছে না। একটা জাতীয় রাজস্ব বোর্ডে একটা ভালো প্রকল্প নেওয়া হয়েছিল, প্রকল্পের নাম ছিল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস, বিলাতের এফসিডিওর সহায়তায়। সেই ক্ষেত্রে ব্যাপকভাবে কিন্তু স্টাডি করে 5 বছর ব্যাপী বের করা হয়েছে এই যে টিডিএস এর কথাটা বললাম, যে সেটার আলোকে যে বাকি টাকাটা আমরা পাই না, তাহলে লিকেজ। দ্বিতীয় হচ্ছে আরেকটা প্রজেক্ট অনেক আগে নেওয়া হয়েছিল 90-এর দশকে, যেটা অত্যন্ত সাকসেসফুল প্রজেক্ট হিসাবে এখনও পাবলিক ফিনান্স নিয়ে আমরা যারা কাজ করি তাদের কাছে অত্যন্ত আদৃত হয়ে আসছে। সেটা হচ্ছে রিরা প্রজেক্ট, রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন। সেইখানের পরিণাম হচ্ছে সেটা আমরা যে লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট দেখেছি, এটা অত্যন্ত একটা সাকসেস স্টোরি এই সমস্ত বিপদের মধ্যেও। তারপর আমরা সিআইসি দেখতে পেয়েছি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, ইনকাম ট্যাক্সের আন্ডারে, এগুলা কিন্তু তার আউটকাম গবেষণাগুলো। তো এখন এই কথাগুলো কেন আমি বললাম, কারণটা হচ্ছে একটা হচ্ছে লিকেজ অফ দ্য, আমি পাওয়ার কথা কিছুটা পাই বাকিটা আর দেখতে পাই না একটা। দ্বিতীয় একটু অভিযোগ প্রায় দেখতে পাচ্ছেন আপনি পত্রপত্রিকা আসছে, কিন্তু আমরা খুব একটা উদ্যোগ দেখি না। আমার যখন সুযোগ হয়েছে ট্যাক্স কনসালটেটিভ কমিটিতে বৈঠক করার, তখন আমরাও বলেছি এগুলা ওই সমস্ত প্রজেক্টের আউটকাম হিসাবে যে ঠিকই কিন্তু আপনার সুপার স্টোরগুলাতে আপনি যখন পণ্য কিনেন যেগুলা ভ্যাটযোগ্য পণ্য, তারা কিছু কিছু পণ্যকে অবশ্য অব্যাহতি দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, ভ্যাটযোগ্য পণ্য কিন্তু আপনি ভ্যাট দেন, কিন্তু ভ্যাট প্রশাসন বলছে আমরা কিন্তু আকাঙ্ক্ষিত হারে ভ্যাট পাই না। তাইলে এই যে জিনিসটা, কারণটা হচ্ছে কি
তাদেরকে যখন আমরা আবার বিশ্ব ব্যাংকের হয়ে যখন মাঠ পর্যায়ে জরিপ করেছি, আমরা দেখেছি প্রাথমিক জরিপে যে যেই ভ্যাটটা কালেক্ট হচ্ছে পয়েন্ট অফ সেলে, সেই ভ্যাটটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে না। তাহলে ওই যে সনাতনী অর্থনীতিবিদরা বলেন, একটা বলছেন জবাবদিহিতার অভাব, একটা বলছেন সুশাসনের অভাব। জবাবদিহিতার অভাবে কিংবা ট্রেস করা যাচ্ছে না যে আমার একটা সুপার স্টোরে কত টাকা বিক্রি হলো মাসে, এটা কিন্তু খুব কঠিন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্টে চলে যাচ্ছে ওরা। তো সেই কারণে তারা কম্পিটিটিভ মার্কেটে হয়তো কম দামে পণ্যটা বিক্রি করছে, কিন্তু পণ্যটার এগেনস্টে যে ভ্যাট আদায় করছে, ভ্যাটটা রাষ্ট্রীয় কোষাগারে দিচ্ছে না। এটা গেল দ্বিতীয়। তৃতীয় জিনিসটা হচ্ছে যে আপনি জানেন কিনা যে আমরা কিন্তু বাংলাদেশে এই বিপদের মধ্যে বলা হচ্ছে যে পণ্যের কোনো অভাব হচ্ছে না দোকানে। আপনি যদি ইফ ইউ ভিজিট মিনা বাজার অর এগোরা অর স্বপ্ন অর পিক অ্যান্ড পে হোয়াট এভার ইট ইজ, সুপার স্টোরগুলা, ওখানে তো মেন স্ট্রিমিং হচ্ছে, প্রচুর বেশি লোক কিন্তু কাঁচা বাজার থেকে ওদের ওখানে যাচ্ছে। আপনি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ফল, বোম্বে থেকে আম, কিংবা চাইনিজ লিচু, কিংবা আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে ফল, কিংবা কিছু কিছু পণ্যের ইনইলাস্টিক ডিমান্ড, দাম বাড়ালো কমছে না, কাউ হেড মিল্ক, ডাবুর হয়তো মধু, কিংবা ধরেন নেসকাফে, কফি, সো এগুলার কিন্তু বিক্রয় কমছে না। তাহলে আমরা আরেকটা জরিপ চালিয়েছিলাম ইদানিংকালে, সবাই যখন বলা বলি করছে ব্যাপারটা কি, যে পণ্যের তো সম্ভার কমছে না, কনজিউমার ডিমান্ড নিঃসন্দেহে খুব একটা ঘাটতি হচ্ছে না। তখন আমরা একটা খুব রিভিলিং রেজাল্ট পেলাম যে তারা 125 টাকা দরে ডলার কিনে বাজার থেকে এই সমস্ত পণ্য ব্যবসায়ীরা যারা ফল বিক্রি করে, খেজুর বিক্রি করে, তারা এই ধরনের সেন্টারগুলোতে চলে যায়, গিয়ে কিনে কন্টেনারে ভর্তি করে দেয়, আর এসে কন্টেনার ছুটাবে কিভাবে চট্টগ্রাম পোর্ট থেকে, তারা নামমাত্র মূল্যে এলসি খুলে 20 টাকা ধরেন, 100 টাকা দাম হলে 20 টাকায়, তাহলে 20 টাকার ট্যাক্স দেয়, বঞ্চিত হলো কে? সদাশয় সরকার। কিন্তু যেহেতু তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যারা ফল আমদানি করে, অনেকেই যারা ইউনিমার্ট, স্বপ্ন, মিনা বাজার, আগোরাতে ফলের যে আউটলেটগুলা, ওইটা কাউন্টারটা, তারা বলছে যে অ্যাজ লং এজ আমরা 1 কন্টেনার, 2 কন্টেনার, 3 কন্টেনার মাল আনতে পারি, অ্যাজ লং এজ দ্যার ইজ এ ডিমান্ড, এটার ডিমান্ড থাকবে। আমরা স্যার দেখেছি বেশ কিছু গ্রাহক আছে, দে ডোন্ট বদার অ্যাবাউট প্রাইস এসকেলেশন, কিন্তু তার ফলে এটার প্রেশার। কিন্তু একটা ভালো দিক আছে, এটা বলেই হয়তো আপনি অন্যের কাছে যাওয়ার সুযোগ নেওয়া উচিত আপনার, সেটা হচ্ছে ইদানিংকালে বিবিএস 14,000 হাউস হোল্ডের উপরে 550টা কমোডিটিকে ফেলে বাস্কেটে একটা স্টাডি করেছে। এই স্টাডিটা ইদানিংকালে আমি অত্যন্ত স্বাগত জানাই, যে সম্ভবত মানে স্বপ্রণোদিত হয়ে এনবিআর যে রিকোয়েস্টটা করলো, দিস ক্যান বি দ্য বিগিনিং প্ল্যাটফর্ম অফ লট অফ থিংস ইনক্লুডিং মেইন স্ট্রিমিং দ্য শ্যাডো ইকোনমি। তা এখন ব্যাক ক্যালকুলেশন করে এনবিআর এর কাছে সম্ভবত একটা দাঁড়িয়েছে যে ভ্যাট অব্যাহতি, কিংবা ভ্যাট অলরেডি ভ্যাট নেওয়া হচ্ছে না, কিংবা ভ্যাট ধারণ করতে পারে, ধার্য করতে পারে, এই ধরনের একটা ভিজিবিলিটি এসে গেছে। এই ভিজিবিলিটির ফলে আমরা যে 2015 সালে বিসিবি, আমার সুযোগ হয়েছিল বিসিজির যে স্টাডিটা করেছে লাইট ক্যাসেল পার্টনার, বিসিজির হয়ে, বস্টন কনসাল্টিং গ্রুপের হয়ে, সেখানে আমরা দেখিয়েছিলাম $6,500 ডিসপোজেবল ইনকাম আছে এই ধরনের জনগোষ্ঠীর সংখ্যা 1,25,00,000। বছরান্তে তাদের গ্রোথ হচ্ছে 10.5%। দিস ইজ এ ভেরি হেলদি ফিগার। আপনাদের বিআইডিএস থেকে যখন ডক্টর বিনায়ক সেনরা আসলেন, তখন তারাও কিন্তু একটা প্রাথমিক গবেষণা, বড় গবেষণার জন্য প্রাথমিক একটা গবেষণা শুরু করেছিলেন। সেইখানে বিআইডিএস দেখিয়েছে ওই প্রাথমিক জরিপে যে $3,000 ব্যয়যোগ্য আয় রয়েছে এমন লোকের সংখ্যা বাংলাদেশে 3 কোটি। তাহলে আপনি বুঝতে পারছেন আমাদের কর যে লিকেজ হচ্ছে, আমি অব্যাহতি বলবো না, কর ফাঁকি বলবো না, আমরা
বাকি করটা আদায় করতে পারছি না। যাদের করযোগ্য আয় রয়েছে, যারা দিতে, এটার 3টা কারণ আমরা ওই 2টা প্রজেক্ট থেকে দেখেছি। একটা প্রজেক্টে দেখেছি আমরা যে কর প্রশাসন, কর আদায়যোগ্য যে জনগোষ্ঠী রয়েছে তাদের কাছে যেতে পারছে না। 1, 2 হচ্ছে উপরের নির্দেশে কর অব্যাহতি দেওয়া হচ্ছে, এটাকে অ্যাব্রাপ্ট কর অব্যাহতি। এটা যে কর প্রশাসন যে চিন্তা করে বলছে, তারা পরে তাদের অবস্থানটা রক্ষা করতে পারে না। এমন একটা পর্যায় থেকে কর অব্যাহতির অনুরোধ আসছে। আমাকে অনেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানরা নিজেরা বলেছেন, অসহায় ভাব করেছেন ফোনটা পাওয়ার পরে, কি করব। সো তৃতীয় জিনিস হচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি মাঠ পর্যায়ের জরিপে, যখন আমরা এই বিভিন্ন জোনের সাথে কথা বলেছি, বিভিন্ন জোন কিভাবে তাদের টার্গেট, আপনি দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জোনকে, বিভিন্ন জনের কমিশনারকে, কর প্রশাসনের সাথে সম্পৃক্ত কর্তা ব্যক্তিদেরকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এটা ওই রিরা প্রজেক্টের একটা অবদান, এতে করে লাভ হয়েছে। জনাব সাইফুর রহমানরা শুরু করেছিলেন, এতে করে কর আদায় বেড়েছে। কিন্তু তারপর আমরা দেখছি প্রণোদনার পরেও, ব্যক্তি পর্যায়ে কর প্রশাসনকে প্রণোদনার পরেও অনেক জায়গায় তারা একটা অ্যারেঞ্জমেন্টে আসতে চায় একটি কারণ, তার কারণে আবার বঞ্চিত হচ্ছে সদাশয় সরকার। দেখা যাচ্ছে যে আপনার হয়তো নিয়মিত কর হবে 400 কোটি টাকা, তখন দেখা যাচ্ছে একটা অ্যারেঞ্জমেন্টে আসলে আই এন্ড আপ গেটিং দ্য ওয়েবার বাই পেইং 40% অফ দ্যাট। সো এই 40%-এর হয়তো only 20% goes to the national exchequer and 80% remains unaccounted. আরেকটা কথা বলি, শেষ করব। তাহলে বাংলাদেশে আমরা কয়েকটা কনজিউমার কোম্পানির পক্ষ থেকে একটা স্টাডি করেছিলাম ইদানিংকালে। সেখানে আমরা দেখলাম যে হাউ দিস ইকোনমি ইজ ফ্লোটিং। আপনি শুনেন, আপনি নিজেই ভূমিকায় বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না, খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি, এবং যে 9টা বাণিজ্য মন্ত্রণালয়ের বাস্কেট, ওই 9টা পণ্য মূল্য যদি আপনি ধরেন, আমাদের মূল্যস্ফীতি কিন্তু আরও অনেক বেশি, আরও বেশি। আপনারা নিজেরাই কাজ করেছেন বিআইডিএস, আমি জানি এটা। সো সেই ক্ষেত্রে তাহলে কীভাবে আমরা চলছি, ওই যে ইনফর্মাল ইকোনমি, সেই ইনফর্মাল ইকোনমি ইজ কনস্টিটিউটেড বাই কর অব্যাহতির টাকা, কর ফাঁকির টাকা, ইজি মানি, গেইন থ্রু পলিটিক্যাল ক্লোজনেস, এবং এগুলা। ভালো দিকটা হচ্ছে এগুলো আলোচনায় এসে গেছে কিছুটা। হলো সর্বশেষ যে বৈঠক হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কর এবং রাজস্ব প্রশাসনের কর্তা ব্যক্তিদের কিংবা অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিদের, সেই ক্ষেত্রে আমি কিছুটা উৎসাহিত। কর অব্যাহতি কমাতে হবে এবং আমাদের সুরক্ষা, সামাজিক সুরক্ষা বেষ্টনী কোথায় বাড়াবো, আমরা প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করব, কর প্রশাসনকে কিভাবে জনগণের কাছে নিয়ে যাব, সেগুলার ক্ষেত্রে যদি আমরা চালু করতে পারি, জবাবদিহিতা যদি আনতে পারি, আর অ্যাকাউন্টিংটা আমাদের সবচেয়ে বড় জিনিসকে আমি লাস্টে বলতে চাই, পরে যদি ভুলে যাই বয়সের কারণে, সেটা হচ্ছে যে আমাদের থোক বরাদ্দ শব্দটি বাজেটারি প্রসেস থেকে টোটালি বাদ দিয়ে দিতে হবে। এভরিথিং অ্যাবাভ maybe $500,000 must have a accountability, must have a balance sheet management, must have a proper taking of the financial figures. ধন্যবাদ মামুন রশিদ। আমরা আবার চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি ডক্টর এ কে এনামুল হক। আপনার কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা ভর্তুকি নিয়ে অনেক কথা শুনছি এবং জ্বালানি খাত, বিশেষ করে বিদ্যুৎ খাত হচ্ছে ভর্তুকির এই প্রধান সিংহভাগটি খেয়ে নিচ্ছে, যেটা আমরা বলে থাকি সোজা কথায়। আমাদের প্রতি বছর যে ভর্তুকির অ্যামাউন্টটা আমরা দেখি, যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিসি, যেই এন্টিটিগুলো থেকে আমরা ভর্তুকির অ্যামাউন্টটা দেখে থাকি, আমাদের অর্থনীতির ভাষায় আমরা যেটা ভর্তুকি বলে থাকি যে প্রোডাকশন কস্ট এবং যেটাকে আমরা সেল করব, যেটা ফাইনালি যাবে, তার দুইটার ডিফারেন্সটা হচ্ছে ভর্তুকি পার ইউনিট কস্টে আমরা যদি নিয়ে আসি, এবং সেইটাকে যখন ফাইনালি যে ব্যবহার করবে তার উপর যেন প্রেশারটা, বার্ডেনটা কমে, সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা এক্সট্রা অ্যামাউন্ট পেমেন্ট করবে। কিন্তু আমাদের দেশের ভর্তুকি এরকম কিন্তু কোনো একটা থোক ভর্তুকি আমরা সবসময় দেখি, কোনো পার ইউনিট ভর্তুকি আমরা দেখি না। সবসময় দেখি যে বিদ্যুৎ খাতকে এত হাজার কোটি টাকা, পেট্রোলিয়ামকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আপনার মতে আসলে ভর্তুকির, বাংলাদেশের ভর্তুকিটি কি? এটা আসলে কতটুকু ইকোনমিক্যালি ক্যালকুলেশন করে বা এস্টিমেট করা হয়?
আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তার বিদ্যুৎ খাত দেখে যে আমার টোটাল রেভিনিউ কত আচ্ছা। আর আমার টোটাল বাজেট কত, Budget। কত খরচ করি, ডিফারেন্সটাই ভর্তুকি। আচ্ছা। এখন আমি এই ডিফারেন্সটা সত্যিভাবে ঠিক মতো করলাম কিনা, অথবা আমার অদক্ষতার জন্য হলো কিনা, অথবা আমার অন্য কোনো ইন্টারেস্ট থেকে হলো কিনা, এটা দেখার মতো কেউ নাই। এখন বিদ্যুৎ খাত বেশ পরিবর্তিত হয়েছে অনেকগুলো কারণে। আমরা প্রোডাকশনসগুলোকে আলাদা কোম্পানির আওতায় নিয়ে গেছি এবং উদ্দেশ্য ছিল মূলত, যখন এটা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের পুশই হয়েছে, তাদের উদ্দেশ্য ছিল যে বিদ্যুৎ খাতে যদি প্রডিউসার আলাদা হয়ে যায় তাহলে প্রোডাকশন ইনভেস্টমেন্ট আসবে, আইপিপিগুলো আসবে, এটাই ছিল তাদের অবজেক্টিভ। এবং তারা এই কারণে কম্পিটিশনটাকে ফেয়ার করার জন্য বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ কোম্পানি আছে সবাইকে বলল যে তোমরাও ইন্ডিপেন্ডেন্ট কর্পোরেশনে তোল। আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হলো যে আমরা আসলে সব কাগজে করেছি, মন থেকে করে নাই। মন থেকে করলে আমরা যদি বুঝতে পারতাম যে কেন এটা করা হচ্ছে, সেটা আমরা চিন্তা করিনি। আমাদের প্রত্যেকেরই চিন্তা হচ্ছে নিজের স্বার্থটা আগে, যার ফলে দেখেন যদি হিসাব করেন দেখবেন যখনই বাংলাদেশের প্রোডাকশনগুলোকে আলাদা করা হলো, আলাদাভাবে কোম্পানি করা হলো, কোম্পানির ডিরেক্টরগুলোর মধ্যে ভেরি ইন্টারেস্টিং, খেয়াল করে দেখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, বাকি সব গভর্নমেন্ট কর্মকর্তা। বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে নিয়ে যাওয়ার কোনো চিন্তা তাদের নাই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তারা যখন যাচ্ছে ওখানে, যারা কোম্পানির নিয়ম কি, বোর্ড অফ ডিরেক্টর যেটা ডিসিশন নেবে সেটাই পালিত হবে। এই ডিসিশন প্রসেসে প্রাইভেট কোম্পানি হলে প্রাইভেট কোম্পানির মালিকের একটা স্বার্থ থাকে, সে জানে কোম্পানি লস করলে আমার পকেট থেকে যাবে। এখানে মালিক বলতে কেউ নাই, মালিক বলতে সরকার, আর আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমাদের কোনো দায় নেই। অর্থাৎ আমি যদি ডিরেক্টর হিসেবে থাকি এবং আমার সময় যদি লস হয়, কিছু আসে যায় না, সরকার দেবে। তার মানে এটা আসলে কোম্পানি হয় না। এখন তারা কার্যত কি হয়েছে যদি খেয়াল করে দেখেন, প্রথম কথা হয়েছে, প্রথম কাজই হয়েছে তাদের বেতন বৃদ্ধি। তো বেতন বৃদ্ধি একটা বাড়তি কাজ হয়েছে, এবং বেতন বৃদ্ধি যে দরকার নাই সেটা আমি বলবো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা জাস্টিফাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট কমিশনে দেওয়া উচিত ছিল যে তুমি এটা করতে পারো কিনা। বিআরসির কাছে যাওয়া উচিত ছিল অনুমতি নেওয়ার, যে আমি যে বেতন বৃদ্ধি করছি এর ফলে কাস্টমারের ঘাড়ে নতুন ফি পড়বে কিনা। দ্বিতীয় যে জিনিসটা আমাদের দেশে কম আলোচিত সেটা হচ্ছে আমাদের এখন বিদ্যুৎ বিভাগের প্রোডাকশন ক্ষমতা, আমি কুইক রেন্টাল সহ সব সহ রাফলি 25,000 মেগাওয়াট বলে। আমরা 14,000-এর বেশি প্রোডাকশনই করি না, কিন্তু আমরা পে করছি পুরোটাই 25। তার মানে 25 আর 14-এর মধ্যে ডিফারেন্স যদি খেয়াল করে দেখেন তাহলে পুরোটাই আমার ভর্তুকি, ডাবল টাইপের। তাহলে এই খরচটা কেন হলো? এবং এই খরচটা আমি অন্যায় বলবো না, কিন্তু এটার মধ্যে একটা জাস্টিফায়াবিলিটি, এগেইন আমি ইন্ডিপেন্ডেন্ট কমিশনের কথা বলবো। কেন বলবো? যে এগুলো বন্ধ করে দেওয়া যেমন বিপজ্জনক, কারণ ভবিষ্যতে আমার বিদ্যুতের চাহিদা বাড়লে আমার যদি প্রোডাকশন সিস্টেম ঠিক না থাকে তাহলে ইনভেস্টমেন্ট আসবে না। হ্যাঁ, সো সেই অর্থে আমার দরকার আছে প্রোডাকশন ক্যাপাসিটি, আমি এটার বিপক্ষে না, কিন্তু আমার প্রোডাকশন ক্যাপাসিটিতে অ্যাভারেজ কস্ট ক্রমাগত বাড়ছে। আমাদের কথায় বলা হচ্ছে, একটা সুন্দর কথা প্রায়ই চলে, যে বিদেশে যদি দাম এত হয় আমার দেশের তফাৎ হবে কেন? তাহলে বিদেশে যদি লেবারের দাম এত হয় আমার দেশের তফাৎ হবে কেন? সেটাও চিন্তা করেন। তার মানে আমরা ইকোনমিক বেসিক থিওরিতে ডিমান্ড সাপ্লাই বুঝতে পারছি। আমরা ডিমান্ড সাপ্লাই বুঝতে পারি, তাহলে বুঝতে হবে আমার ইকোনমি আমার সাথে থাকবে, বাইরে থেকে প্রোডাক্ট আসে আমি ট্যাক্স মাধ্যমে নিয়ে আসতেছি, এবং সেটা যদি আমার সাবসিডি থাকে সেটাও পরিষ্কার হবে কোথায় সাবসিডি হচ্ছে। কিন্তু বিদ্যুৎ খাতে সাবসিডিটা আনবিলিভেবলি বিগ। এতে কি হচ্ছে যে আমার ক্রমাগত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কস্ট বাড়ছে। এখন আমরা 25,000 মেগাওয়াট থাকা সত্ত্বেও ইনভেস্টররা আমাদের ইকোনমিক জোনগুলোতে ইনভেস্ট করতে সাহস পাচ্ছে না, বলছে বিদ্যুৎ নাই, এখনও তোমার লোডশেডিং হচ্ছে। সো এই যে লোডশেডিং হচ্ছে, আমার এফডিআই আসতেছে না। আমি একসময় আমরা বলতাম বাংলাদেশের ইকোনমিকে আটকে রেখেছিল দুটো খাত, একটা ছিল বিদ্যুৎ, একটা ছিল টেলিফোন। কারণ একসময় কি ছিল, টেলিফোনের অ্যাপ্লিকেশন করলে নাতি টেলিফোন পাবে, মানে 2 জেনারেশন লাগবে টেলিফোনটা আপনাকে দিতে। এতে কি হচ্ছিল, ইনভেস্টমেন্ট আসছিল না দেশে। বলছিল ভাই যে দেশে যাবো আমি, ইনভেস্টমেন্ট ডিসিশন হওয়ার পর যদি 25 বছর লাগে আমার টেলিফোন পেতে, এই ইনভেস্টমেন্ট করার দরকার নেই। বিদ্যুৎ খাতেও সেম, বিদ্যুৎ খাত, পানি খাতেও সেম। এগুলো কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রীয় খাতকে বুঝতে হবে যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাশ্রয়ী ব্যবস্থা করা। এই জন্য তো রাষ্ট্রীয় খাত, না হলে তো পুরোটাই প্রাইভেটাইজ করে দেওয়া যেত। তাইলে এখন এদের ক্ষেত্রে যেটা হচ্ছে, দ্বিতীয় আরেকটা আছে, তৃতীয় আরেকটা জিনিস আছে যেটা আমার অভিজ্ঞতা হয়েছিল বিদ্যুৎ খাতে, সেটা হচ্ছে যে
আননেসেসারি ইনভেস্টমেন্ট। খুঁটি থাকা সত্ত্বেও খুঁটি বদলানো হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে যে আমার আরও আগামীতে অর্থাৎ আমি প্রসেসটাকে জাস্টিফাই করিনি। আরও আননেসেসারি ইনভেস্টমেন্ট আমি দেখেছি আমার অভিজ্ঞতাতে, সেটা হচ্ছে দরকার নেই কিন্তু আমি বাড়ি বানাচ্ছি, মানে ভবন নির্মাণের প্রজেক্ট আসতেছে। এগুলোকে এখন জাস্টিফাইড করা উচিত এবং এগুলোকে সিম্পল ইন্ডিপেন্ডেন্ট কমিশনে দিয়ে দেওয়া উচিত যে তোমাদের দায়িত্ব হচ্ছে এগুলো জাস্টিফাই করা, কারণ বিদ্যুৎ খাতের কস্টিং যদি বাড়ে বাংলাদেশ ইকোনমি কম্পিটিটিভনেস হারাবে। আমাদের যদি কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলি তাহলে গ্যাস আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ ছিল, এখন আমি কম্পারেটিভ অ্যাডভান্টেজে নাই, এবং এটা নাই কারণ আমার পলিসিগত কতগুলো পদ্ধতিগত ভুল হয়েছিল। আমরা গ্যাসকে যেমন আমরা আইপিপির মানে বিদেশি যারা বিনিয়োগ করছে তাদের কাছ থেকে গ্যাস কিনতেছি পেট্রোলের দামে, আমি তাদের কাছ থেকে গ্যাস পেট্রোলের দামে কিনবো এরকম কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে যাওয়া উচিত ছিল না, এবং সেটা আমাদের নিজেদের কারণে, তাদের দোষ দেবো না, কারণ আমরাই তো এগ্রি করছি তাদেরকে। আমরা বলছি যে তোমাদের কাছ থেকে সিঙ্গাপুরের পেট্রোলের দামে তোমার গ্যাসটা আমি কিনবো। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের উন্নয়নটা গ্যাস খাতে আর হওয়ার চান্স নেই, কারণ আমার কস্টিং বেড়ে যাচ্ছে। আমার যে প্রোডাক্ট যে রিসোর্সটা আছে সেটার কম্পারেটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি আমার কাজ করব, যতই চিল্লাচিল্লি করো। কারণ বাইরে থেকে ওয়ার্ল্ড ব্যাংক IMF চিৎকার কেন করে? কারণ আমি যখন ডেফিসিটে যাই তখন তার কাছে হাত পাতলে সে চিন্তা করে যে কিভাবে আমি এটাকে উদ্ধার করব। তখন বলে ওখানে কমাও, ওখানে কমাও। হ্যাঁ, কমাইলে কি হবে? আমার ফরেন রিজার্ভটা বাড়বে, আমি তাদেরকে ফেরত দিতে পারবো টাকা। কিন্তু আমার ইকোনমির প্রোডাকশন গোলগুলো যেটা, এটা হচ্ছে না। সো আমি যেভাবে মনে করি এই ভর্তুকিগুলোতে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি আনা উচিত। তার মানে আমরা বলতে চাচ্ছি যে শুধুমাত্র প্রোডাকশন কস্ট নাই, যে ইনফ্রাস্ট্রাকচার সবই আসতেছে এখানে, সবগুলো এটার মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এই ঢোকানোটা কে কাটটা ঢুকাচ্ছে এটাও বলতে পারছি না। গ্যাস কত নিচ্ছে, বিদ্যুৎ আসলে কত নিচ্ছে, এগুলো সব মিক্স আপ করা। ফলে ভর্তুকি একদিন দেখবেন, যখন দেখবেন বিদ্যুৎ খাতে কিছু করতে যাবে তখন তারা দেখাবে আমার সারপ্লাস, আর যখন বিদ্যুৎ খাতে কিছু নিতে যাবে একই সরকার, তারা দেখাবে আমাদের ডেফিসিট। আমি এই নাম্বারগুলো যতবার ফলো করছি আমি মাঝে মধ্যে বোকা বনে গেছি যে এইভাবে নাম্বার বদলায় কিভাবে। সুতরাং বিদ্যুৎ খাতকে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসা উচিত যে এই পরিমাণ উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কেন উৎপাদন পৌঁছাতে পারছি না, সে দায়িত্ব তাদের। ধন্যবাদ এনামুল হক, ধন্যবাদ মামুন রশিদ। আমরা চলে যাচ্ছি গালিবের কাছে। গালিব,